হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেয়ার। দ্য ডিজিটাল এডুকেয়ারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার সুস্বাগতম। আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার। বেশ খানিকটা গ্যাপের পরে আবার তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে এলাম। এর মধ্যে আমি একটু বিজি ছিলাম আমার পার্সোনাল লাইফ নিয়ে। তো যাই হোক, তোমাদের যে গ্যাপটা পড়েছে আমি দ্রুত মেকআপ করে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে মেনলি আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হলো বায়ুমণ্ডল, দ্বিতীয় অধ্যায় দশম শ্রেণীর বায়ুমণ্ডল চ্যাপ্টার যে রয়েছে সেই বায়ুমণ্ডল চ্যাপ্টার নিয়ে আজকে কিন্তু তোমাদের ক্লাসটি দিতে চলেছি। তো এবারে এই চ্যাপ্টারে তোমাদের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টারে যে যে জিনিসগুলো পড়বো এক এক করে, সেগুলো আজকে তোমরা দেখে নাও। শুরুতেই দেখো পার্ট 1 লিখেছি, এটা পার্ট 1 ভিডিওতে তোমাদের প্রথমে কি কি বিষয় যাচ্ছে দেখে নাও। পার্ট 2তে স্তর বিন্যাস খুব সুন্দর করে বোঝাবো আমি। দেখো পার্ট 1-এ যে রয়েছে সেটা হলো প্রথমেই আমাদের জানতে হচ্ছে কি যে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডল বলতে কি বুঝি। তো বায়ুমণ্ডল হলো কি, বায়ুমণ্ডল দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিতে সুন্দর করে বুঝতে পারছো এখানে এটা পৃথিবী আমাদের ভূপৃষ্ঠের চারিদিকে একটা আস্তরণ, অদৃশ্য আস্তরণ, যেটা গ্যাসের আস্তরণ বলতে পারো। অনেকটা কীরকম যেন কোনো বলের উপর কোনো কম্বল জড়িয়ে দেওয়া যায় যদি, ঠিক আছে, কম্বলের মতো বা লেপের মতো করে জড়িয়ে আছে। তো এই বায়ুমণ্ডল বলতে কি বুঝি, বইয়ের ভাষায় দেখো ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে, এই যে ভূপৃষ্ঠ থেকে শুরু করে মাটি থেকে শুরু করে উপরের দিকে কত দূর পর্যন্ত, 10,000 কিমি, 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর কি থাকবে, এই অংশে থাকবে গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা, জলীয় বাষ্প, যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর সঙ্গে সঙ্গে কি হচ্ছে, পৃথিবীর সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডল আবর্তিত হচ্ছে। তাকেই কি বলা হয়, বায়ুমণ্ডল বলা হয়। যদি এক কথায় বায়ুমণ্ডল কাকে বলি তাহলে এই দুই লাইনে এই উত্তরটা দিতে হবে, ঠিক আছে। তো আস্তে আস্তে আমরা ডিটেলসে জানবো এই বায়ুমণ্ডল চ্যাপ্টারের। এবার দেখো তারপর কি রয়েছে, বায়ুমণ্ডলের উপাদান। দেখো বায়ুমণ্ডলের প্রথমেই আমরা স্তর বিন্যাসে যাব না, প্রথমে আমরা উপাদানগুলো, বায়ুমণ্ডল যে আমি বললাম, বায়ুমণ্ডল যে আমাদের আজকে পড়ার বিষয়, সেই বায়ুমণ্ডলকে আমরা তার যে যে পদার্থ দ্বারা গঠিত সেই পদার্থগুলোর ভিত্তিতে 3টা উপাদানে ভাগ করতে পারি। বায়ুমণ্ডল মূলত কি কি পদার্থ দ্বারা গঠিত, কি কি জিনিস আছে এখানে, কি কি উপাদান রয়েছে, গ্যাস, জলীয় বাষ্প আর কঠিন কণা, ঠিক আছে, এই 3টা উপাদান। তো 1 নম্বরেই আছে কি, গ্যাস। গ্যাস বলতে কি বোঝাচ্ছে, বায়ুমণ্ডল যে বলতেই তো গ্যাস, বায়ু, সেই বায়ুর মধ্যে যে যে গ্যাসীয় পদার্থগুলো রয়েছে, কি কি গ্যাস, তার মধ্যে ইম্পর্টেন্ট দেখো নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। এই 4টি প্রধান গ্যাস হলো বায়ুমণ্ডলে 99.997%। বুঝতেই পারছো, তাহলে থাকে কত, 100%। গোটা বায়ুমণ্ডলকে 100% ধরলে এ মাত্র থাকে বাকি 0.003% যেটা আছে, এটা হলো কি অন্যান্য গ্যাস। মূলত এই 4টা গ্যাস খুব ভালো করে মনে রাখতে হবে, কি কি, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এবং কার্বন ডাইঅক্সাইড। এই 4টা গ্যাস হলো বায়ুমণ্ডলের প্রধান গ্যাস, যেটা টোটাল বায়ুমণ্ডলকে তৈরি করছে। দেখো এখানে ছবিতে এই যে নাইট্রোজেন, অক্সিজেন আর আর্গন। এবার এই বাদ বাকি দেখো দেখাই যাচ্ছে না আরেকটা ভাগ, যে 0.003% যেটা রয়েছে সেটা হলো কি এই যে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলো। এর পরের স্লাইডে তোমরা এটা দেখতে পাবে ভালো করে। তো এখানে কি, এখানে বলেছে কেবলমাত্র নাইট্রোজেন আর অক্সিজেন মিলেই কতটা আছে, 99%। তাহলে টোটালটা যদি দেখি, নাইট্রোজেন আর অক্সিজেন মিলে দেখো এর গোটাটা যদি 100% ধরি, তার 99% কত আছে, 99% আছে অক্সিজেন এবং নাইট্রোজেন, ঠিক আছে। নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কীরকম, 4:1 অনুপাতে রয়েছে। আর মাত্র 0.01% অংশ অধিকার করে রয়েছে কি কি, হিলিয়াম, নিয়ন, এই সমস্ত, হাইড্রোজেন, ক্রিপ্টন, জেনন, মিথেন, রেডন এবং নাইট্রাস অক্সাইড। এই সমস্ত যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সেগুলো 0.003, যেটাকে এখানে 0.01% বলা হয়েছে, এই মাত্র 0.01% হচ্ছে কি আমাদের অন্যান্য গ্যাসগুলো, ঠিক আছে। এবার দেখে নাও বিভিন্ন গ্যাসের পরিমাণগুলো, যেগুলো পরীক্ষায় বিভিন্ন বছরে শর্ট প্রশ্নে কিন্তু এসেই থাকে বারবার। দেখো প্রথমেই গ্যাসগুলো,
পর্যায়ক্রমে যেগুলো দেওয়া আছে সব থেকে বেশি থেকে কমের দিকে দেওয়া আছে। সব থেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে যে গ্যাসটি আছে সেটা হলো কি নাইট্রোজেন। নাইট্রোজেনের সংকেত তোমরা জানো N2। এর পরিমাণ কত পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে 78.084%। ঠিক আছে, এরপরে দ্বিতীয় যে প্রধান গ্যাসটা রয়েছে যার কোয়ান্টিটি বেশি সেটা হলো কি অক্সিজেন O2। তো এর পরিমাণ কত পার্সেন্টেজে 20.946%। তোমাদের মেনলি পয়েন্টের পরে দশমিকের পরে দুটো সংখ্যা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার রয়েছে কি থার্ড যে বেশি গ্যাসটা রয়েছে সেটা হলো কি আর্গন, সংকেত AR। এর পরিমাণ হলো কত 0.93934%। ঠিক আছে, এবারে বায়ুমণ্ডলের অন্যতম আরেকটি গ্যাস যেটা হলো কার্বন ডাইঅক্সাইড। মূলত এই চারটা গ্যাসের কথাই আমরা বলছিলাম সব থেকে বেশি পরিমাণে আছে। এই CO2 পরিমাণ কত 0.033%। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আর এটা ইম্পর্টেন্ট, এটা এই তিনটে কিন্তু ভোলা যাবে না কখনোই। ঠিক আছে, এরপরে আর অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, এগুলো তো প্রধান গ্যাসগুলো। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো যেগুলো 0.003%। এই 0.003-র মধ্যে কী কী গ্যাস রয়েছে, যেমন হচ্ছে নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন। এগুলো এদের সংকেত এবং এর হলো পরিমাণ। তাহলে দেখো এই ছিল তোমাদের বিভিন্ন গ্যাসের পরিমাণের যে চার্ট। ঠিক আছে, এই চার্টটার মধ্যে এই চার্টটা মনে রাখবে খুব ভালো করে। ঠিক আছে, আর এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবথেকে কম কোন গ্যাসটা রয়েছে তোমরা চার্ট দেখে অবশ্যই কমেন্টে জানো কোন নিষ্ক্রিয় গ্যাসটির পরিমাণ বা বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণ সব থেকে কম। এটা তোমাদের কাজ, চার্ট দেখে তোমরা কমেন্টে অবশ্যই লিখবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো বায়ুমণ্ডলের উপাদানের যে দ্বিতীয় উপাদানটা, সেই দ্বিতীয় উপাদানটা কি? দ্বিতীয় উপাদানটা হলো জলীয় বাষ্প। গ্যাসের পরেই যে উপাদানটা বেশি পরিমাণে আছে সেটা হলো কি জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প কি? এই জলীয় বাষ্প হলো সূর্যের তাপে ভূপৃষ্ঠের জল বাষ্পীভূত হয়। ভূপৃষ্ঠে বা যে কোনো জলভাগের জল যে আছে সূর্যের তাপে বাষ্প হচ্ছে, হয়ে কি হয় জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। যেরকম জলকে গরম করলে কি জলীয় বাষ্প তৈরি হয়, তোমরা সবাই জানো। তো সূর্যের তাপে কিন্তু প্রতিনিয়ত প্রচুর জলীয় বাষ্প মাটি থেকে গ্যাস হয়ে জলীয় বাষ্প হয়ে কিন্তু বায়ুর সঙ্গে যুক্ত হয়। বায়ুমণ্ডলে এই জলীয় বাষ্পের পরিমাণ কতটা? 0.5 থেকে 4% অবধি। ঠিক আছে, জলীয় বাষ্পের 90% বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার উচ্চতার মধ্যেই থাকে। বা তো জলীয় বাষ্প কত দূর উচ্চতা পর্যন্ত উঠতে পারে? ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার উচ্চতা পর্যন্তই কিন্তু জলীয় বাষ্প উঠতে পারে। ঠিক আছে, এর পরিমাণ কি হয়? জলীয় বাষ্পের পরিমাণ উচ্চতা, অক্ষাংশ এবং ঋতুর সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, জলীয় বাষ্প সারা বছর জলীয় বাষ্পর যে পরিমাণ এর যে রেঞ্জ এটা কিন্তু সারা বছর একই থাকে না। যখন উচ্চতার পরিবর্তন হয়, যখন অক্ষাংশের পরিবর্তন হয়, যখন ঋতুর পরিবর্তন হয় তখন কিন্তু জলীয় বাষ্পের পরিমাণও পরিবর্তন হতে থাকে। যেমন উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায়, সেক্ষেত্রে জলীয় বাষ্প কমে যাবে। আবার যেখানে উচ্চতা কম সেখানে উষ্ণতা বেশি, সে কারণে এখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে। এবং অক্ষাংশ যদি দেখো, নিম্ন অক্ষাংশে অর্থাৎ নিরক্ষরেখার আশেপাশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে, কারণ সেখানে কি সূর্যের তাপের পরিমাণ বেশি, উষ্ণতা বেশি, তাই জলীয় বাষ্প বেশি। ঋতুর সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, যেমন বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, আবার শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, তাই না? আমাদের ঠোঁট ফেটে যায় যে কারণে। এবার দেখো 3 নম্বর যে উপাদানটা সেটা হলো কি কঠিন কণা। বাতাসের যে কঠিন কণা এগুলি কি বায়ুতে ভাসমান ও অতি সূক্ষ্ম, যা খালি চোখে কিন্তু দেখা যায় না। এগুলো মূলত কোথায় থাকে? নিম্ন বায়ুস্তরে এর পরিমাণ সব থেকে বেশি। বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর, যেটা আমরা পরে পড়বো এর পরের ক্লাসে, যেটা ট্রোপোস্ফিয়ার বলে, সেখানেই কিন্তু এই ধূলিকণার পরিমাণ সব থেকে বেশি। ঠিক আছে, এই ধূলিকণার মধ্যে কি কি থাকে? অজৈব কণা থাকে কিছু, আবার কিছু জৈব কণাও থাকে। সরি, অজৈব কণার মধ্যে কি কি থাকে দেখো। অজৈব কণার মধ্যে কি কি আছে? ধূলিকণা, কার্বন কণা, লবণ কণা, ছাই ভস্ম। ধূলিকণা অর্থাৎ বাতাস প্রবাহিত হওয়ার সময় ধুলো উঠতে দেখো, সেই ধূলিকণা। কার্বন কণা বিভিন্ন জ্বালানির ফলে যে কার্বন উৎপাদন হচ্ছে, গাড়ির ধোঁয়া থেকে, ঠিক আছে, কলকারখানার ধোঁয়া থেকে যে জ্বালানির ফলে যে কার্বন কণা উড়ে বেড়ায়, সেই কার্বন, কালো ধোঁয়াতে যে কার্বন থাকছে সেই কার্বনের কথা বলা হয়েছে। লবণ কণা অর্থাৎ কিছু লবণ কণাও ভেসে বেড়ায় সমুদ্র থেকে। তারপরে ছাই, যখন
কোনো ছাই বলতে এখানে বোঝাচ্ছে যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লাকে যেখানে পুরানো হয় সেই কয়লা কিন্তু ধুলোর মতো করে উড়ে উড়ে বাতাসের সঙ্গে ভেসে বেড়ায় এবং ভরসা হবে, অর্থাৎ ছাই ফেলে রাখা ছাই সেগুলোও কিন্তু বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। এগুলো হলো অজৈব কণা। এবার জৈব কণা কি কি? দেখো উদ্ভিদের রেণু, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোও কিন্তু বাতাসে ভেসে বেড়ায়, যেগুলো খালি চোখে আমরা দেখি না। ঠিক আছে, তোমরা জানো যেরকম করোনা ভাইরাস চোখে তো আমরা দেখিনি, একটা মানুষের সেই শ্বাস বা নিঃশ্বাস থেকে কিন্তু আরেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তো এগুলো অদৃশ্য, এগুলোও বাতাসের মধ্যে কিন্তু ভেসে ভেসে থাকে। এছাড়া কি ফুলের পরাগ রেণু বা ফুলের গন্ধ বলতে পারো, একটা ফুল খুব সুগন্ধ ছড়াচ্ছে, সেখান থেকে কিন্তু এই অদৃশ্য কণা যেগুলো কঠিন কণা সেগুলো কিন্তু আমাদের নাকে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এগুলো হলো জৈব কণা। এবার কি এখানেই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেখানে থেকে যায়, সেটা হলো অ্যারোসল। এই অ্যারোসল কি? দেখো অ্যারোসল জিনিসটা কি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় অনেকবার এসেছে। এই অ্যারোসল হলো, দেখো বায়ুতে ভাসমান কেবলমাত্র কঠিন কণা, যেগুলো কি কি সূক্ষ্ম ধুলা হতে পারে, বালি, কার্বন বা লবণ কণাকে একত্রে কি বলা হয়? অ্যারোসল বলা হয়। তাহলে এর উত্তরটা কোথায় রয়েছে? সেই কঠিন কণা বা কঠিন যে উপাদান রয়েছে বায়ুমণ্ডলের তার মধ্যেই কিন্তু উত্তরটা ছিল। তো সেক্ষেত্রে কি আমরা কোনটাকে অ্যারোসল বলবো? যেগুলো ধূলিকণা, কার্বন কণা, লবণ কণা, ছাই, ভস্ম এগুলো যেগুলো উড়ে বেড়াচ্ছে বাতাসে অতি সূক্ষ্ম 0.003 থেকে 0.005 মিলিমিটার পর্যন্ত যার ব্যাস, সেই ধূলিকণাগুলোকেই কিন্তু কি বলবো আমরা? অ্যারোসল বলবো। এর সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় আসা প্রশ্ন। ঠিক আছে, দেখো আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এসপিএম কি? এসপিএম, এই এসপিএম কি? প্রথমেই এর পুরো নামটা জানো। এসপিএম এর পুরো নাম হলো, এসপিএম এর পুরো নাম এগুলো মাধ্যমিক পরীক্ষায় আসছে অনেকবার। এসপিএম এর পুরো নাম হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স। হ্যাঁ, অর্থাৎ কি বায়ুতে ভাসমান কঠিন এবং তরল যে সূক্ষ্ম বস্তুকণা, যেরকম ধুলো হতে পারে, বালি হতে পারে, জল, হ্যাঁ, এই কণাগুলোকে কি বলা হয়? এসপিএম বলা হয়। ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, বায়ুতে ভাসমান কঠিন তরল সূক্ষ্ম বস্তুকণাকে বলা হচ্ছে কি? এসপিএম। বোঝা গেল? আর অ্যারোসল হলো কেবলমাত্র কঠিন কণা। ক্লিয়ার? এরপরে দেখো কি রয়েছে। এবার বায়ুমণ্ডলের যে এই উপাদানগুলো পড়লাম, সেই প্রত্যেকটা উপাদানের গুরুত্ব এক এক করে পড়ব। প্রথমেই আমরা পড়ব বায়ুমণ্ডলের গুরুত্ব, যে আমাদের পৃথিবীতে যে বায়ুমণ্ডল তৈরি হয়েছে এর কি গুরুত্ব আছে, তৈরি না হলে কি হতো। তো তোমরা সবাই বুঝতে পারছো, প্রতিনিয়ত আমাদের 1 মিনিট বায়ুমণ্ডল ছাড়া, বায়ু ছাড়া চলবে না। দেখো প্রথমেই খুব সহজ, এটা তাহলে জীবের জন্ম, বৃদ্ধি, বিকাশ, প্রাণ ধারণের জন্য প্রয়োজনীয় হয় কি? প্রয়োজন হয় আলো, তাপ, বায়ু এবং বৃষ্টিপাত, যেগুলোর একমাত্র উৎস হলো কি? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল না থাকলে কিন্তু পৃথিবীর আকাশ কিন্তু কালো দেখা যেত। তোমরা ভৌতবিজ্ঞানে পড়েছে কিন্তু, এগুলো আবার আমি ব্যাখ্যা করবো পরে। তারপরে তাপ, পৃথিবীতে যে তাপ, এই টেম্পারেচার অনুভব করছি, তার কারণ কি? বায়ুমণ্ডল। তারপর বায়ু, এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, অবশ্যই বায়ুমণ্ডল আছে জন্যই বাতাস আছে। বৃষ্টিপাত, এই যে মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টিপাত হচ্ছে, এর কারণ কি? বায়ুমণ্ডল আছে বলেই হচ্ছে। বায়ুমণ্ডলের উপাদান জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প অ্যারোসলকে আকর্ষণ করে বা অ্যারোসলকে ঘিরে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করছে, সেখান থেকে বৃষ্টিরূপে ঝরে পড়ছে। ঠিক আছে, এর গুরুত্ব। 2 নম্বর, বায়ুমণ্ডল জীবের প্রাণ ধারণের জন্য অপরিহার্য যে উপাদান, যেটা কি? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। প্রাণী এবং উদ্ভিদের জন্য যে অপরিহার্য দুটো গ্যাসীয় উপাদান, এটা কোথা থেকে সরবরাহ হচ্ছে? এটা বায়ুমণ্ডল থেকেই প্রথম সরবরাহ হচ্ছে। তারপরে এটার সাইকেল, একটা নির্দিষ্ট সাইকেলে গাছ আমাদের ছাড়া কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং গাছ তাদের ছাড়া অক্সিজেনকে আমরা গ্রহণ করছি, যে কারণে ব্যালেন্স হয়ে আছে পৃথিবীতে। 3 নম্বর কি? বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবমণ্ডলকে রক্ষা করছে। সূর্য থেকে প্রতিনিয়ত যে রশ্মি নির্গত হচ্ছে, তার মধ্যে কতগুলো খতরনাক মারাত্মক অতিবেগুনি রশ্মি রয়েছে, যেগুলো জীবমণ্ডলকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করতে পারে, বিনষ্ট করতে পারে, একদম ধ্বংস করে দিতে পারে। এই বায়ুমণ্ডলের এই ওজোন স্তর রয়েছে বলেই কিন্তু আমরা সেই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে কিন্তু রক্ষা পাচ্ছি। ঠিক আছে, এটা ছিল বায়ুমণ্ডলের গুরুত্ব। এবার এক এক করে আমরা কি পড়বো? বায়ুমণ্ডলের যে 3টা উপাদান পড়লাম, সেই 3টা উপাদানের গুরুত্বকে বিশ্লেষণ করে পড়বো।
প্রথমেই আসে কি জলীয় বাষ্পের গুরুত্ব, বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পের কি গুরুত্ব। দেখো জলীয় বাষ্পের গুরুত্ব অধক্ষেপণ। অধক্ষেপণ কি? অধক্ষেপণ হলো বাতাসের থেকে যে কোনো জলীয় উপাদান যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ঝরে পড়ে তখন তাকে আমরা বলবো অধক্ষেপণ। তো বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতির জন্যই কি হয়, মেঘ সৃষ্টি হয়, বৃষ্টি হয়, কুয়াশা হয়, তুহিন, তুষার, শিশির, এই যে সমস্ত জলীয় উপাদানগুলো যেগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর উপর থেকে মানে বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে ঝরে পড়ছে, এগুলো সবগুলো সৃষ্টি হওয়ার পিছনে গুরুত্ব কার? জলীয় বাষ্প। জলীয় বাষ্প না থাকলে কোথা থেকে মেঘ সৃষ্টি হতো, বৃষ্টি হতো, কুয়াশা হতো, তুহিন হতো। ঠিক আছে, গেল। ভূপৃষ্ঠে জলের যোগান বজায় থাকার জন্য কিন্তু কি জলীয় বাষ্প গুরুত্বপূর্ণ। আমরা যে ভৌম জল পান করছি, যে গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করছি প্রতিদিন, সেটা কোথা থেকে আসছে? সেই সমুদ্র থেকে, বিভিন্ন জলাশয় থেকে, জলভাগ থেকে জলীয় বাষ্প তৈরি হচ্ছে, সেই জলীয় বাষ্প বৃষ্টির রূপে ঝরে পড়ছে, সেগুলো কি হচ্ছে, সেগুলো অনুস্রাবিত হচ্ছে, অর্থাৎ মাটির নিচে প্রবেশ করছে এবং গিয়ে ভৌমজলের ভাণ্ডার গড়ে তুলছে, সেখান থেকেই আমরা কিন্তু জলের সাপ্লাইটা পাচ্ছি। এরপর 2 নম্বর কি? 2 নম্বর আছে জলবায়ু নির্ধারণ। পৃথিবীর বিভিন্ন স্থানে জলবায়ু নির্ধারণের একটা বিশাল ভূমিকা নেয় কিন্তু জলীয় বাষ্প। জলীয় বাষ্প বিভিন্ন স্থানে আর্দ্র শুষ্ক জলবায়ুর সৃষ্টি করে। তাহলে যেখানে জলীয় বাষ্প থাকবে সেখানে আর্দ্র জলবায়ু, এবং যেখানে জলীয় বাষ্প থাকবে না সেখানে কী ধরনের জলবায়ু সৃষ্টি হবে? শুষ্ক জলবায়ু। এটা তোমরা খুব ভালোভাবেই বোঝো, যে কারণে মরুভূমির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত হচ্ছে না, যে কারণেই। ঠিক আছে, 3 নম্বর কি? উষ্ণতা। উষ্ণতাকেও নিয়ন্ত্রণ করে কিন্তু জলীয় বাষ্প। কীরকম? এটি সূর্য তাপ শোষণ করতে পারে। জলীয় বাষ্প সূর্যের তাপটাকে শোষণ করে তাপটাকে ধরে রাখতে পারে। সে কারণে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আমাদের গরম অনুভূতি বেশি হবে। ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণকে বাধা দেয়। এবার ভূপৃষ্ঠে যখন উত্তপ্ত হয় তখন তো তাপকে বিকিরিত করে, সেই বিকিরিত তাপকেও কিন্তু বেরিয়ে যেতে বাধা দেয়। এবং ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প ঘনীভবনে সৃষ্ট লীনতা বায়ুর উষ্ণতাকে বৃদ্ধি করে। অর্থাৎ জলীয় বাষ্প যখন আকাশের উপরে উঠে গিয়ে মেঘ সৃষ্টি হচ্ছে তখন কি তোমরা ভৌতবিজ্ঞানে পড়েছো লীনতাপ। পদার্থের অবস্থার পরিবর্তনের সময় কি পদার্থ কি করে? ঋণতাপ গ্রহণ করে অথবা বর্জন করে। ঠিক আছে, তো যখন জলীয় বাষ্প থেকে ঘনীভূত হয়ে মেঘ তৈরি হচ্ছে তখন সেই জলীয় বাষ্প কী করবে? ঋণতাপটা ত্যাগ করবে, তার অবস্থার পরিবর্তনের জন্য যে ন্যূনতম তাপটা সেটা ত্যাগ করবে, বাতাসের মধ্যে ছেড়ে দিবে, সেই তাপটা তো বাতাস ধরে রাখবে। তার মানে ঊর্ধ্বাকাশে তখন কি তাপমাত্রা বৃদ্ধি পাবে, যে কারণে মেঘযুক্ত আকাশে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পায়, উষ্ণতা বেশি অনুভব হয়, কারণ পৃথিবী থেকে বিকিরিত রশ্মিও পৃথিবী থেকে বাইরে যেতে পারছে না, মেঘে রিফ্লেক্ট হয়ে রিটার্ন আসে। আবার মেঘও কী করছে? ঋণতাপ ত্যাগ করছে, যে কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে দেখো জলীয় বাষ্পের গুরুত্বের পরে বায়ুমণ্ডলের অন্যান্য উপাদানগুলোর গুরুত্ব দেখো। এবারে রয়েছে কি? নাইট্রোজেনের গুরুত্ব। দেখো নাইট্রোজেন কি করে? এটি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের উৎস। আমাদের অন্যতম শরীরের প্রাণীদের বা জীবদেহের গঠনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান যে নাইট্রোজেন। কেন? কারণ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের উৎস হলো কি? নাইট্রোজেন, যেটা জীবজগৎ মানে জীবজগৎ সৃষ্টির পিছনে গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি পরিমাণে প্রয়োজন নাইট্রোজেন। যে কারণে জমিতে নাইট্রোজেন, NPK, নাইট্রোজেন ফসফরাস পটাশ সার কিন্তু প্রয়োগ করা হয়, 10-26-26 যেটা বলে আমরা পরিচিত। কিছু ব্যাকটেরিয়া এবং শুঁটি জাতীয় উদ্ভিদ কি করে? বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে গ্রহণ করে রাসায়নিক সার উৎপাদন করে। যে কোনো শুঁটি জাতীয় উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া কিছু আছে যারা কি করে? বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে আবদ্ধ করে নিজের শিকড়ের মধ্যে বা নিজের দেহের মধ্যে জমা করে, তারপরে সেই নাইট্রোজেন কিন্তু অটোমেটিকলি প্রাকৃতিক উপায়ে কিন্তু জমির সঙ্গে মিশে গিয়ে জমিকে উর্বর করে, নাইট্রোজেন সমৃদ্ধ করে। ঠিক আছে, নাইট্রোজেনের গুরুত্ব। অক্সিজেনের গুরুত্ব যদি দেখি তাহলে কি? মানুষ ও সমগ্র প্রাণী এবং উদ্ভিদ জগতের শ্বাসকার্যের জন্য এবং দেহের তাপ ও শক্তি বৃদ্ধি করতে কি অক্সিজেন দরকার, প্রতি সেকেন্ডে দরকার। 2 নম্বর, অক্সিজেন ছাড়া কি দহন অসম্ভব। প্রত্যেকটা কোষে কোষে আমাদের যে দহন হচ্ছে সেখানে কি অক্সিজেনের প্রয়োজন। 3 নম্বর, লোহা সমৃদ্ধ শিলায় অক্সিজেন ছাড়া জারণ অবভিকার ঘটায় সম্ভব নয় এবং লোহাতে কি মরচে সৃষ্টি করে। তাহলে আমরা যে আবহবিকার ব্যাপারটা জানি, সেখানে জারণ অক্সিডেশন প্রসেসে কি লাগবে? অক্সিজেন ছাড়া কি হবে জারণ প্রক্রিয়ায়? হবে না। তো আবহবিকারের ক্ষেত্রেও কিন্তু কি অক্সিজেনকে কিন্তু অবশ্যম্ভাবী অবশ্যই লাগবে। এরপরে কার্বন ডাইঅক্সাইডের কি গুরুত্ব রয়েছে? কার্বন ডাইঅক্সাইড কি? উদ্ভিদ জগতের জন্য সালোক সংশ্লেষের জন্য যে উদ্ভিদ যে বেঁচে থাকবে অবশ্যই দরকার, তোমরা ভালোভাবেই জানো। 2 নম্বর, এটি তাপ শোষক এবং উত্তাপের কুপরিবাহী, তাপ শোষণ করে
এবং উত্তাপকে পরিবহন করতে দেয় না। বর্তমান দিনে এর পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তাহলে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টির পিছনে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা রয়েছে। তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড কী করতে পারে, তাপকে শোষণ করে এবং ধরে রাখে, তাপকে ছেড়ে দেয় না। 3 নম্বর কি, কার্বনের সমৃদ্ধ শিলায় কার্বন ডাই অক্সাইড অঙ্গারযোজন আবহবিকার ঘটায়। তাহলে কার্বনের সমৃদ্ধ, ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ শিলাতে কিন্তু বাতাসের জল মানে বৃষ্টির জল এবং বাতাসের অক্সিজেন একসঙ্গে মিলে কার্বনিক অ্যাসিড উৎপাদন করে, যেটা কিন্তু কার্বনের সমৃদ্ধ শিলায় কিন্তু কী করা হয়, অঙ্গারযোজন প্রক্রিয়ায় আবহবিকার ঘটায়। 4 নম্বর কি, কার্বন ও চুন জাতীয় খনিজ গঠনে কার্বন ডাইঅক্সাইড সাহায্য করে। এই গেল। এবার আমরা অ্যারোসল যে পড়লাম, সেই অ্যারোসলের কি গুরুত্ব। অ্যারোসল অর্থাৎ বাতাসের ধূলিকণা, কঠিন কণা যদি না থাকতো তাহলে কি হতো। 1 নম্বরে তো মেঘ সৃষ্টি হতো না, তাহলে মেঘ সৃষ্টির জন্য অবশ্যই অ্যারোসল প্রয়োজন আছে, ধূলিকণা প্রয়োজন আছে। 2 নম্বর কি, আলোক বিচ্ছুরণ, আলো বিচ্ছুরিত হয়ে যাচ্ছে, এই ধূলিকণার মধ্যে সূর্য থেকে আগত আলো ঠিকরে কিন্তু বিচ্ছুরিত হচ্ছে। 3 নম্বর নীল আকাশ সৃষ্টি। একটু আগে আমি বললাম যে অ্যারোসল যদি না থাকতো, কঠিন কণা যদি না থাকতো, আকাশকে কি অন্ধকার দেখাতো, কারণ নীল রশ্মির কি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, সেই জন্য সব থেকে বেশি, সেই জন্য ধাক্কা খেয়ে কি ধূলিকণার মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে সেই নীল আলো, সূর্য থেকে আগত আলোর মধ্যে নীল আলোটা কিন্তু চারিদিকে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে গোটা আকাশকে নীল দেখায়। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা স্তর বিন্যাসের প্রথম দুটো পার্ট আমরা শুরু করব আজকে, পুরোটা পড়বো না আজকে। সেই স্তর বিন্যাসের প্রথম দেখো, বায়ুমণ্ডলকে আমরা কিন্তু যে এই যে 10,000 কিলোমিটার যে উচ্চতা বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে, এই 10,000 কিলোমিটার পর্যন্ত কি পুরোটাই কি একটাই স্তর? না, একে আমরা এই বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত দুটো বিষয়ের উপর, দুটো মূল ভিত্তির উপর কিন্তু ভাগ করতে পারি। 1 নম্বর ভাগটা হলো কি, রাসায়নিক গঠন ও উপাদানের ভিত্তিতে কিন্তু স্তর বিন্যাস করা যেতে পারে। মানে কি উপাদান দ্বারা গঠিত বা রাসায়নিক উপাদানগুলো কীরকম এখানে। তো প্রথম ভাগটাই কি আছে, সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। হোমো কথাটার অর্থ হলো সম এবং স্ফিয়ার কথাটার অর্থ হলো মণ্ডল। তো মূলত ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় যেখানে বায়ুমণ্ডলের কি বায়ুমণ্ডলের যে স্তরে বিভিন্ন উপাদানগুলি প্রায় সমান অনুপাতে থাকে, একই ধরনের, এবং রাসায়নিক গঠনেরও কোনো পরিবর্তন হয় না। এই যে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়ুমণ্ডলের যে স্তর, তাকে বলা হচ্ছে কি, হোমোস্ফিয়ার। ঠিক আছে, এবার বিষমমণ্ডল বা হ্যাটেরোস্ফিয়ার কি, হ্যাটেরো কথাটার অর্থই হলো বিষম, মানে আলাদা আলাদা, পৃথক পৃথক, আর স্ফিয়ার কথাটার অর্থ মণ্ডল। তো সমমণ্ডল যেটা 88 কিলোমিটার, সেই 88 কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে বায়ুমণ্ডলের পরবর্তী যে ঊর্ধ্ব স্তরটা রয়েছে, সেই স্তরগুলোকে কি বলা হচ্ছে একসঙ্গে, বা সেই স্তরটাকে 88 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতাকে কি বলা হচ্ছে, বিষমমণ্ডল। কারণ এখানে কি উপাদানগুলি একই রকম থাকে না, এক একটি স্তরে এখানে গ্যাসের প্রাধান্য কিন্তু থাকে, আলাদা আলাদা গ্যাসের প্রাধান্য থাকে। হ্যাঁ, এই কারণে একে হ্যাটেরোস্ফিয়ার বলা হয়। সমমণ্ডল এবং বিষমমণ্ডলের যে সীমারেখা, তাকে বলা হয় টার্বোপস। সমমণ্ডল আর বিষমমণ্ডলের মধ্যে যে সীমানা, যেখান থেকে সমমণ্ডল শেষ বিষমমণ্ডল শুরু, সেই সীমারেখাকে কি বলা হচ্ছে, টার্বোপস। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ এবং এক্সোস্ফিয়ারের এই স্তরের অন্তর্গত, এক্সোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ এই স্তরের অন্তর্গত। এর উপস্তর যদি দেখি, এর আবার 4টা উপস্তর রয়েছে। কি কি? আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর আর হাইড্রোজেন স্তর। ঠিক আছে, এটা হলো কিসের উপর? রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এর পরের ক্লাস আমরা অবশ্যই দ্বিতীয় পার্টে কিন্তু বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কিন্তু পড়ব, যে স্তর বিন্যাসে আমরা দেখব এবারে কি, যে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই। কীরকম লাগলো তোমাদের ক্লাস, তোমাদের অবশ্যই কমেন্ট আমি প্রার্থনা করছি, তো অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে ক্লাস। এবং এবার থেকে আমি কিন্তু ক্লাসগুলোকে বেশ ছোট ছোট পার্টে ভাগ করে নিয়ে আসবো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি তোমরা ছোট ছোট করে ক্লাসগুলোকে করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই চোখ রাখবে দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলের পর্দায়। তোমাদের দ্রুত নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে রাখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পার্ট 2 নিয়ে এবং অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে, তো যেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে প্রশ্ন। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।